সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আহমেদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। যথারীতি আজকে আমাদের ক্লাস গতকালকে প্রকাশিত রুটিনে তোমরা নিশ্চয়ই দেখে ফেলছো। আমাদের সপ্তম অধ্যায় প্রেষণা, একটা চমৎকার অধ্যায় এবং ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে এই কাজটি একটি জটিল কাজ। শুরুতে আসো, আমরা অধ্যায় শুরুর আগে যেভাবে করি, এই অধ্যায় পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো শিখতে পারবে, আমরা একটু স্লাইডে দেখে নিই তোমাদের এই অধ্যায় পাঠ শেষে কি কি বিষয় তোমরা শিখতে পারবে। সপ্তম অধ্যায় প্রেষণা, ইংরেজিতে বলা হয় মোটিভেশন। সেখানে আছে এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা প্রেষণার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, প্রেষণার চক্র ব্যাখ্যা করতে পারবে, প্রেষণার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, কর্মীদের প্রেষণা দানের উপায়গুলো শনাক্ত করতে পারবে, মাসলোর প্রেষণা তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে, হাজবার্গের প্রেষণা তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবে, মাসলো ও হাজবার্গের প্রেষণা তত্ত্বের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের প্রেক্ষাপটে উপযুক্ত প্রেষণা তত্ত্ব চিহ্নিত করতে পারবে, কর্মীদের প্রেষণা দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিত করতে পারবে, প্রেষণা দানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো শনাক্ত করতে পারবে। তাহলে এই অধ্যায় পাঠে আমাদের এই বিষয়গুলো ভালো করে দেখে নাও, আমরা শিখতে পারব। এখানে একটি কথা বলে রাখি, তোমাদের বইতে যারা বই কিনেছ, বই খুললে দেখবা সেখানে প্রেষণার অনেকগুলো তত্ত্ব দেয়া আছে, 8টা 10টা 12টা পর্যন্ত আছে দেখবা সর্বোচ্চ। কিন্তু আসলে আমাদের এই এসএসসি লেভেলে এতগুলো তত্ত্ব পাঠে অন্তর্ভুক্ত নেই। আমাদের এখানে দুটি আছে, একটা হলো মাসলোর প্রেষণা তত্ত্ব আর একটা হলো হাজবার্গের প্রেষণা তত্ত্ব। আর বাকি যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো তোমাদের এই ক্লাসে বইতে থাকলেও পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আসো আমরা প্রথমেই একটা উদ্দীপকটা দেখি তোমাদেরকে। উদ্দীপকটা দেখি আমরা পাঠে প্রবেশ করি। উদ্দীপকটি দেখা যাচ্ছে, জনাব আসলাম একটি বিদেশি ব্যাংকে অফিসার পদে কাজ করেন। বিদেশি ব্যাংক অফিসারদের উচ্চ বেতন ও বোনাস সুবিধা দিলেও গত 2 বছরে তিনি কোনো প্রশিক্ষণ সুবিধা পাননি। তদুপরি চাকরির কোনো নিরাপত্তা নেই। এমতো অবস্থায় ভবিষ্যতের কথা ভেবে আসলাম ব্যাংকটি ছেড়ে একটি দেশীয় প্রাইভেট ব্যাংকে যোগদান করেন। এখানে বেতন অপেক্ষাকৃত একটু কম হলেও কর্মের নিরাপত্তা ও পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা রয়েছে। এটা মূলত একটা বোর্ডে আসছে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমি নিয়ে আসছি তোমাদের আলোচনার সুবিধার্থে। হুবহু যেভাবে আছে সেখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন ছিল প্রেষণা কি, অনুধাবন প্রশ্নে আছে প্রেষণা চক্র বলতে কি বোঝায়, ঘ নাম্বার প্রয়োগে আছে আসলাম প্রেষণার কোন ধরনের উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন, ব্যাখ্যা করো। উচ্চতর দক্ষতায় আছে আসলাম চাকরিতে শুধু আর্থিক প্রেষণাই পেতে চায় না, উদ্দীপকের আলোকে যথার্থতা মূল্যায়ন করো। তার মানে শেষের দুটি প্রশ্ন তোমার যদি টপিকসগুলো জানা না থাকে এই মুহূর্তে, তাহলে এখানে অ্যান্সার করার মতো তোমার কোনো সুযোগই থাকবে না। তো আমাদের যেই ক্লাসগুলো হবে এখানে যদি ক্লাসগুলো একটু ফলো করো, তোমরা জানো যে ইতিমধ্যে আমার ক্লাস দেখে তোমরা আমার বৈশিষ্ট্য বুঝে ফেলছো। আমি তোমাদের বিশেষ করে গুরুত্ব দেই হলো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে, ওগুলোই আমি বিশেষভাগ এখানে আমার যে আগের ক্লাসগুলো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, আলোচনা করে যাই যে প্রশ্নের আলোকে বইয়ের আমাদের কোন টপিকসটি আলোচনায় আসবে। আজকেও এর ব্যতিক্রম নয়। প্রথমে আছে আমাদের প্রেষণা কি। তাহলে আমাদের চ্যাপ্টার শুরুই হলো প্রেষণা দিয়ে। চ্যাপ্টারটার নামই প্রেষণা, মোটিভেশন। ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ এবং জটিল কাজ। বিষয়টি কি? বিষয়টি হলো একটি প্রতিষ্ঠানের কর্মী তারা অনেক সময়
স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চায় না, দায়িত্ববোধ মনে করে কাজ সম্পাদন করতে চায় না, বিভিন্ন কারণে হতাশা অথবা মানসিক আচরণের কারণে তাদের এই কাজগুলো যথার্থভাবে সম্পাদিত হয় না। তখনই ব্যবস্থাপনার প্রেষণার কাজটি এগিয়ে আসে। প্রেষণা হলো একটি প্রক্রিয়া অথবা কৌশল যা কর্মীদের কাজে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করে ব্যবস্থাপকের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে নেয়। তাহলে সহজ কথা যেটা, প্রেষণা হলো কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত করা। এখন এই কাজে অনুপ্রাণিত করার যে বিষয়গুলো আসবে সেগুলোই আমাদের যাবে বড় প্রশ্নগুলোর মধ্যে। পরবর্তী যে প্রশ্নটি আছে আমাদের প্রেষণা চক্র, এটা আমি বড় করে আলোচনা করে দিই, কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের খুব একটা বেশি লিখতে হবে না। চক্রটিকে তোমরা দেখো যেটা কিভাবে চক্রাকারে আবর্তিত হয়, দেখে নাও। তাহলে প্রথমেই আছে আমাদের যে চক্রের ধাপগুলো, যে চক্রাকারের যে ধাপগুলো আছে, অভাব অথবা প্রয়োজন 1 নম্বর। চক্র বলতে কি বোঝায়? চক্র বলতে যেটা আবর্তিত হয় চক্রাকারে। তাহলে প্রথমেই প্রেষণার আমরা যে চলে আসলাম, প্রেষণার চক্র বলতে কি বোঝায়? তাহলে প্রেষণা যখন একটি প্রেষণা মূলত সৃষ্টি হয় কিসের থেকে সেটাও তোমাকে জানতে হবে। মানুষের অভাব প্রয়োজন বা চাহিদা থেকে প্রেষণা সৃষ্টি হয়। একজন কর্মীর অভাব কি, কি প্রয়োজন, তার চাহিদা কি। সাপোজ মনে করো আমি এই মুহূর্তে একজন কর্মী এই কলেজের, আমি কাজ করতে আসছি, আমার কাজটা হলো তোমাদের সামনে ক্লাস নেওয়া। তাহলে এই মুহূর্তে যদি আমার পানির পিপাসা লাগে, সেটা হলো আমার প্রয়োজন বা চাহিদা। আর যখনই আমার পানি আমি পেয়ে যাব, আমার এই অভাবটা শেষ হয়ে যাবে। তেমনি কর্মীদেরও কার্যক্ষেত্রে অভাব, চাহিদা, প্রয়োজন ইত্যাদি বিষয়গুলো তাদেরকে তাড়িত করে, আর সেটাই চক্রাকারে আবর্তিত হয়। কেন? একটি শেষ হলে আরেকটি, এবং পরিপূর্ণ তৃপ্তির পরে আবার নতুন করে চাহিদা সৃষ্টি হয়। সেই কারণেই বলা হয় প্রেষণা চক্র। তাহলে চক্রের প্রথম ধাপটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অভাব বা প্রয়োজন বোধ। একজন কর্মীর প্রতিষ্ঠানের অভাব বা প্রয়োজন, এটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। কারণ প্রতিষ্ঠানে সে কাজ করতে আসছে নির্দিষ্ট স্যালারি বা বেতনের বিনিময়ে, ব্যবস্থাপক চাবে যে সে যথারীতি যথাসম্ভব সে কাজ করবে, তার থেকে কাজ আদায় করে নেবে। কিন্তু এই কার্য সম্পাদন করতে গিয়ে তার কিছু কিছু ক্ষেত্রে অভাব, প্রয়োজন বা চাহিদা দেখা দিতে পারে, এবং যখনই এগুলো দেখা দেয় তখনই সে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদন করতে পারে না। তাহলে একজন ব্যবস্থাপককে প্রথমেই চিহ্নিত করতে হবে যে কার্য সম্পাদনে কর্মীদের অভাব, প্রয়োজন বা চাহিদা কি আছে। পরবর্তী ধাপে যেটি আছে, অভাব প্রয়োজন থাকলে তার তো ব্যক্তিগত অনেক অভাব প্রয়োজন চাহিদা থাকতে পারে, কিন্তু তার থেকে ব্যবস্থাপক খেয়াল রাখবেন প্রাতিষ্ঠানিক তার কি সমস্যা আছে, প্রতিষ্ঠানে তাকে কি সুযোগ সুবিধা দেওয়া যায়, তার অভাববোধটা কি। তাহলে সে অভাববোধকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় ধাপটা কি তাহলে বললাম যে চক্রাকারে আবর্তিত হয়। প্রথম ধাপটা হলো অভাব বা প্রয়োজনবোধটা নির্ধারণ করা বা চিহ্নিত করা, আর দ্বিতীয় ধাপটা হলো সেটাকে কি করবে, স্বীকৃতি। স্বীকৃতি দেওয়ার পর তিনি হয়তো পেলেন একজন কর্মীর মনস্তাত্ত্বিক আবেগ আচরণের কি প্রয়োজন আছে, সেটি সমাধানে তিনি পদ্ধতি, কোন পদ্ধতিতে কর্মীর এই অভাব বা চাহিদাবোধটা মেটানো যেতে পারে। এই অভাব বা চাহিদাবোধ যখন মিটিয়ে যাবে তখনই তিনি কর্মীকে কাজের প্রতি উৎসাহিত করে তুলতে পারবেন। এখন তিনি যে পদ্ধতি চিহ্নিত করবেন, সেই পদ্ধতি বা তাকে প্রেরণা দেওয়ার জন্য তিনি যে কৌশল নেবেন, যে উদ্যোগ নেবেন, ওই প্রতিষ্ঠানের সামর্থ্য আছে কিনা। কর্মীদের অনুপ্রাণিত করার জন্য আমরা একটু পরে যাব, এখনই একটু বলি যে এই যে প্রেরণার কথা বললাম, কি বিষয়টা কিভাবে করা যায়, এতে দুইটি পদ্ধতি আছে। একটি আমি আরো বিস্তারিত পরে যাব, একটু সংক্ষেপে বলে যাই। একটি হলো আর্থিক আর একটা হলো অনার্থিক। কর্মীর কাছে যেটা অনার্থিক
সেটা কিন্তু ব্যবস্থাপক কিন্তু আর্থিক, কারণ প্রতিষ্ঠান ব্যবস্থাপক সেটা অর্থ দিয়েই অনার্থিক উপায়ে কর্মীকে দেবেন। তার কারণে কথাটা কেন বললাম, যে তিনি দেখলেন যে কর্মীর এই অভাববোধ বা চাহিদা পূরণের জন্য যে পদ্ধতি, সে পদ্ধতিতে তিনি সেটি পূরণ করার জন্য প্রাতিষ্ঠানিক সামর্থ্য আছে। প্রাতিষ্ঠানিক সামর্থ্য যদি থাকে তাহলে তিনি প্রেষণাদানের উদ্যোগ গ্রহণ করবেন। পরবর্তীতে যে ধাপটি আসবে তোমার, এবার ব্যবস্থাপক কর্মসূচি গ্রহণ করবেন। একটি উৎপাদন প্রতিষ্ঠানে 100 শ্রমিক কাজ করে, তাদের ভিতরে তাদের সেই কর্মীদের প্রেষণাদানের জন্য তিনি উদ্যোগ নিলেন একটা কর্মসূচির অধীনে। সেই কর্মসূচি ব্যবস্থাপক বিভিন্ন আঙ্গিকে গ্রহণ করতে পারেন। তিনি হয়তো বলবেন 5 বছর যারা চাকরি করছে তাদের এক ধরনের, যাদের 3 বছর তাদের এক ধরনের, যারা নিউ তাদের আরেক ধরনের। তাহলে এই পর্যায়ে এসে চক্রের এই ধাপে এসে ব্যবস্থাপক কর্মসূচি প্রণয়ন করে থাকেন। কর্মসূচি যখন তিনি নেবেন, পরবর্তী ধাপে আসবে উদ্দীপনা প্রয়োগ। তিনি সেটি বাস্তবায়ন করতে যাবেন। তাহলে এই ধাপগুলো একটার পর একটা আসবে। তিনি কর্মসূচি নেয়ার পরবর্তী ধাপে তিনি কি করবেন, তিনি সেটি বাস্তবায়ন করবেন। আর সে বাস্তবায়ন প্রক্রিয়াটা আর্থিক অনার্থিক যে কোনোটাই হতে পারে। তার পরবর্তী ধাপে হলো পরিতৃপ্তি। দেখা যাচ্ছে ওখানে আত্মতৃপ্তি, পরিতৃপ্তি। এই পর্যায়ে এসে কর্মীরা ব্যবস্থাপক গৃহীত যে উদ্দীপনা, যে প্রক্রিয়া, যে প্রেষণা গ্রহণ করেছেন, কর্মীদের পরিতৃপ্তি পেতে পারে। আমি একটু আগে বলেছিলাম যে আমার পানির পিপাসা, পানি পাওয়ার পর আমার অভাববোধটি মিটে যাবে, কিন্তু পরবর্তীতে আমার আর একটা অভাববোধ সৃষ্টি হবে। তেমনি কর্মীদের যখন পরিপূর্ণ তৃপ্তি আসবে, দেখা যাবে তাদের আরও একটি চাহিদা সৃষ্টি হয়েছে, তাদের আরও একটি অভাববোধ সৃষ্টি হয়েছে। আবার নতুন করে ব্যবস্থাপক তাদের প্রভাব, অভাব এবং সে প্রয়োজনটা অনুসন্ধান করবেন এবং পরবর্তী ধাপগুলো আবার অতিক্রম করবেন। এই পর্যায়ক্রমে অতিক্রম করাটাকে বলা হয় প্রেষণা চক্র। আমরা আজকের আলোচনায় চলে যাই। বড় যে আলোচনা সেখানে আছে হলো আমাদের উদ্দীপকে আসলাম প্রেষণার কোন ধরনের উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন ব্যাখ্যা করো। আসলাম চাকরিতে শুধু আর্থিক প্রেষণায় পেতে চায় না, উদ্দীপকের আলোকে যথার্থতা মূল্যায়ন করো। তার মানে ঘ নম্বর প্রশ্ন থেকে আমরা একটু ধারণাই নিতে পারি যে আর্থিক প্রেষণায় পেতে চায় না, তার মানে প্রেষণার আরো উপায় আছে। তাহলে প্রেষণার যে পদ্ধতি, একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কর্মীদের যেভাবে প্রেষণা দিবেন তার কিছু উপায় আছে। একটিকে বলা হয় ইতিবাচক প্রেষণা, আরেকটি বলা হয় নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণা কর্মীদের দুটি পদ্ধতি তিনি কর্মে উৎসাহ বৃদ্ধি করতে পারেন। একটা হলো আর্থিক, আর একটা হলো অনার্থিক। একটা প্রতিষ্ঠানে কর্মীদের আর্থিকের যে বিষয়গুলো আছে, সে কাজ করে প্রতিষ্ঠানে, তার পরিশ্রম অনুযায়ী সে কি চায়, পরিশ্রমের মূল্যায়ন চায়। সেটা হলো আর্থিক মূল্যায়ন, অর্থাৎ উপযুক্ত মজুরি। সে যে কাজ করে সে কাজ অনুযায়ী মজুরি পাওয়াটাই তার প্রেষণা, সেটাই তাকে কাজে উৎসাহিত করে তুলবে। উপযুক্ত মজুরির পরে যে বিষয়টি আসে, প্রত্যেক কর্মী প্রত্যাশা করে, এবং তোমরা জানো যে বিভিন্ন উৎসবে, আমাদের যে ধর্মীয় উৎসবগুলো থাকে, সেই উৎসবে বিশেষভাবে বোনাস প্রদান করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান। এমনকি সাম্প্রতিক সময় আমাদের যে পয়লা বৈশাখ, সেখানেও বোনাসের প্রচলিত বা বর্তমান সরকার চালু করেছে। তাহলে এই বিষয়টা কর্মীদের অনুপ্রাণিত করার জন্য ব্যবস্থাপক কি করবেন, উপযুক্ত মজুরি, তার যে শ্রম দেয়, সে যে কাজ করে, কাজের প্রত্যাশা অনুযায়ী মজুরি পরিশোধ করবেন। মজুরি পরিশোধ করার পর আরেকটি বিষয় তার মনে থাকে, কর্মীর মনে আসে, সেটা হলো তাকে বোনাস। সে যদি বোনাস পায় বিভিন্ন উৎসবে অথবা ভালো কাজ করার জন্যে, তাহলে স্বাভাবিকভাবে সে কর্মে উজ্জীবিত হয়।
আমরা আছি প্রেষণার আর্থিক উপায়ের মধ্যে। তাহলে দেখো এই ধাপগুলি যদি শুনে রাখো তাহলে তুমি প্রশ্ন যে উদ্দীপক আছে সেখান থেকে তুমি উত্তরটা খুঁজে পেয়ে যাবে। রেশনিং, এই পদ্ধতিতে তোমাদের জানা আছে কিনা, এই শব্দটা তোমাদের পরিচিত কিনা আমি ঠিক জানি না। রেশনিং হলো ন্যায্য মূল্যে কর্মীদেরকে পণ্য সরবরাহ নিশ্চিত করা। এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বিভিন্ন সামরিক আধা সামরিক বাহিনীতে আমি যতদূর জানি রেশনিং ব্যবস্থা প্রচলিত আছে, যে ওইসব বাহিনীতে অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও আছে, যে যাদের প্রতিষ্ঠানে কর্মীরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো সেই দ্রব্যগুলো ন্যায্য মূল্যে পাওয়ার সুযোগ সৃষ্টি। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশাল পরিমাণ পণ্য উৎপাদন করে, অনেক টাকার পণ্য বিক্রি করে, অনেক টাকা মুনাফা করে। এই ক্ষেত্রে কর্মীদের মনে আসতে পারে যে আমরা তো কাজ করি, অনেক উৎপাদন করি, আমরা শুধু বেতন পাই, আমাদের কোম্পানিতে অনেক মুনাফা করে। এই ক্ষেত্রে তাদের মনেও একটা বিষয় তাড়িত হতে পারে যে মুনাফার অংশ প্রাপ্তি অথবা কমিশন। কারণ কর্মীরা এই বিষয়টি যখন উপলব্ধি করতে পারে তখনই তাদের ভিতরে এই চাহিদাটা সৃষ্টি হয় যে কোম্পানি যে পরিমাণ মুনাফা করে, যে পরিমাণ বিক্রি করে, তারপর থেকে মুনাফার অংশ অথবা কমিশন দিয়ে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায়। সাধারণত একজন কর্মী একটি পদে দীর্ঘদিন যখন কাজ করে, স্বাভাবিকভাবে সে যে শব্দটি তার মনে সবসময় ঘুরপাক খেতে থাকে, প্রমোশন, পরিচিত শব্দ, প্রচলিত শব্দ, বাংলা যাকে আমরা বলি পদোন্নতি। একজন কর্মী যখন একই পদে দীর্ঘদিন কাজ করে তখন সে চায় পরবর্তী উচ্চতর ধাপে কাজ করতে। কারণ পরবর্তী উচ্চতর ধাপে গেলে তার বেতন বৃদ্ধি পাবে, তার সম্মান বৃদ্ধি পাবে, তার ক্ষমতা বৃদ্ধি পাবে। একজন স্বাভাবিক মানুষ হিসাবে এই প্রত্যাশা তার মনে জাগ্রত হতে পারে। তাহলে ব্যবস্থাপক এই পর্যায়ে কর্মীদেরকে পদোন্নতির সুযোগ দিয়ে তাদেরকে কর্মে অনুপ্রাণিত করতে পারে। একজন কর্মী বা তার পরিবারের যে সদস্যরা আছে বিভিন্ন সময় তাদের অসুস্থতা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, অসুস্থ হতে পারে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান যদি তাদের চিকিৎসার সহযোগিতা সহায়তা করার কোনো উদ্যোগ গ্রহণ করে থাকে তাহলে স্বাভাবিকভাবে যেটা কর্মীদের মনে উৎসাহ বৃদ্ধি পাবে। সে অথবা তার পরিবারের সদস্যরা যখন অসুস্থ হবে তাদের যখন চিকিৎসার ব্যয়ভার অথবা চিকিৎসার সুযোগ প্রতিষ্ঠান করে দিবে তখনই সে তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কার্য সম্পাদন করে ব্যবস্থাপকের যে লক্ষ্য সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চেষ্টা করবে। তোমরা মাঝে মাঝে এসে আমি দেখছি কমেন্টস করো যে এটি কোন ক্লাস কোন ক্লাস। তোমরা ক্লাস যেটি হয় যারা ব্যবসা শিক্ষা আছো রুটিনটা কিন্তু ঢাকা কলেজের আগের দিন দিয়ে দেয়। যাদের অতি আগ্রহ নিয়ে ক্লাস করো বা কিছু জানার জন্য এসে বসে থাকো, যে একটা দীর্ঘ সময় এখানে 50 মিনিট তোমরা যারা অপেক্ষা করো তারা এই রুটিনটা একটু আগে দেখে নেবে যে আমাদের আগের ক্লাস কি, আজকে কি ক্লাস ছিল। আমি আরো বলে দিই, এই সপ্তাহে আমাদের ব্যবসা শিক্ষার কোনো ক্লাস রুটিনে নেই, অতএব এই সপ্তাহে তোমাদের দেখার প্রয়োজন নেই। যখন শুক্রবারে আমাদের রুটিনটা হয়, শনিবার সকালবেলা আমাদের ক্লাস শুরু হয় 12টা থেকে। তোমরা একটু রুটিনটা দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে আজকে ব্যবস্থাপনা ক্লাস আছে কিনা এবং থাকলে সেটি কোন অধ্যায়। তাহলে তোমাদের কমেন্টসে আর আসবে না যে এটি কোন ক্লাস কোন ক্লাস। এই জিনিসটা আমি দেখে আমি নিজেও খুব বিব্রত হয়ে যাই, কারণ যেহেতু রুটিনটা প্রকাশিত হয় এবং ক্লাসের শুরুতে হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারো না। আমি কিন্তু ক্লাসের শুরুতে এসে অধ্যায়ের নাম বলি আমার পরিস্থিতিতেই, তো সেখানে হয়তো একটু পরে পরে তোমরা ইন করো ক্লাসটা কোন অধ্যায় সেটা তোমরা হারিয়ে ফেলো। এই কারণে আমিও একটু তোমার চেষ্টা করছি যে রাখার জন্য যে স্লাইডগুলো আছে আগে ছিল না। তোমাদের এই কমেন্টসের ভিত্তিতে আমি এখন যেগুলো স্লাইড দেখাই দেখা যাচ্ছে প্রত্যেকটা স্লাইডের উপর আমি অধ্যায়ের নাম দিয়ে দিচ্ছি কালকে থেকে, যাতে এই যে পরবর্তীতে আসলেও কেউ দ্বিধাদ্বন্দ্বিতে না হোক যে এটি কোন ক্লাস কোন ক্লাস, যে ওখান থেকে দেখেই কিন্তু আমি এই পদ্ধতি নিচ্ছি, আগে স্লাইডগুলোতে ছিল না। এখন স্পষ্ট দেখো, তোমরা যদি কেউ হারিয়ে পেলো এখন আসো তাহলে সে দেখতে পারবা কি যেটা 7ম অধ্যায় প্রেষণা মোটিভেশনের ক্লাস।
আচ্ছা, আমরা চলে আসি আবার টপিকসে। আমরা চিকিৎসার কথা বললাম। একজন কর্মী প্রতিষ্ঠানে যখন কাজ করতে আসবে, কোথা থেকে আসবে, কোথায় থাকে, তাকে এই ধরনের কোনো যদি সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাহলে সে কাজে অনুপ্রাণিত হবে। তোমরা নিশ্চয়ই জানো, অনেকে আসো, বসবাস করতেছো সরকারি বিভিন্ন কলোনিতে, সরকারি বিভিন্ন বাসায়। যারা থাকছো তারা বুঝতে পারতেছো, যারা থাকো নাই তারা দেখো যে বিভিন্ন এলাকায় ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে সরকারি বিভিন্ন বাসা আছে। এই বাসস্থানের সুবিধা কেন করেছে সরকার? ওয়ান কাইন্ড অফ কর্মীদের মোটিভেশন, যে সরকারের একজন কর্মচারী যদি আমার ওখানে থাকে, তাহলে সে বাসস্থানের সুবিধা পেলে পরিবারকে নিয়ে সে যখন কার্যক্ষেত্রে আসবে, সে নিরবচ্ছিন্নভাবে কাজ সম্পাদন করতে পারে। তাহলে সরকার কেন এত ধরনের বিল্ডিং, এত আবাসিক এলাকা, বড় বড় এলাকাগুলো মধ্যে বাসস্থানের সুযোগ সৃষ্টি করবে? এটা সরকার কর্তৃক তার কর্মচারীদের প্রতি ওয়ান কাইন্ড অফ মোটিভেশন। কর্মীদের আরও যদি সুযোগ সুবিধা দিতে চায়, তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ আদায় করে নিতে চায়, তাহলে কর্মক্ষেত্রে যে যাতায়াতের যে সমস্যা, সে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে ব্যবস্থাপককে। আর সেটা বলার সাথে সাথে নিশ্চয় বুঝে ফেলছ, পরিবহন সুযোগ সুবিধা। কর্মীদেরকে যদি পরিবহনের সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাহলে সে নিশ্চিন্তে কর্মক্ষেত্রে আসতে পারবে এবং তার যে দায়িত্ব কাজে, সে কাজগুলো সে যথাযথভাবে পালন করতে পারে। তাদের বাসস্থানের সুবিধা দিয়ে যেমন কর্মীদের অনুপ্রাণিত করা যায়, তাদের কাজের সামর্থ্য সর্বোচ্চ শক্তির প্রয়োগ আদায় করা যায়, তেমনি পরিবহন সুবিধা দিয়েও আদায় করা যায়। কোনো কর্মী যদি খুব ভালো কাজ করে, নির্দিষ্ট সময়ে আসে, নির্দিষ্ট সময়ে কার্য সম্পাদন করে, তাকে যদি ব্যবস্থাপক কোনো পুরস্কার প্রদান করে, তাহলে সে যেমনি অনুপ্রাণিত হবে, অন্যান্য কর্মচারীরাও পুরস্কারের আশায় কাজে আত্মনিয়োগ করবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে একজন কর্মীকে পুরস্কারের মাধ্যমে ব্যবস্থাপক অনুপ্রাণিত করতে। কর্মী যখন কাজ করে, কর্মী যদি বুঝতে পারে যে নির্দিষ্ট টাইমে আমি বেতন পেয়ে যাব, নির্দিষ্ট টাইমে বেতন পেলে সে তার যে পারিবারিক ব্যয়ভার, সেই ব্যয়ভার বহন করতে পারবে এবং বেতনের উপর তার বা মজুরির উপর সে নির্ভরশীল। এই নিরাপত্তা যখন সে পেয়ে যাবে, তখনই সে কর্মে সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করবে। তার মানে এই পর্যায়ে এসে আমি বলতে চাচ্ছি আর্থিক নিরাপত্তা প্রদান। একজন ব্যবস্থাপক কর্মীদের কি দিবেন? আর্থিক নিরাপত্তা প্রদান করবেন। কর্মী যেন বুঝতে পারে এই প্রতিষ্ঠানে কাজ করলে তার নির্দিষ্ট সময়ে অর্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে পারিবারিক, সেই বিষয়গুলো বেতন থেকে ব্যয়। অনেক ক্ষেত্রে অনেক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত যে পণ্যগুলো, এই পণ্যগুলোকে তারা কি করে, একটা নির্দিষ্ট বিভাগ করে দিয়ে নির্দিষ্ট তারিখে কর্মীদের ন্যায্য মূল্যে অথবা বাজার থেকে যে দাম তার থেকে একটু স্বল্প মূল্যে ক্রয়ের সুবিধা দিতে পারে। এই ধরনের সুবিধা দিলে তারা যে ভোগ্যপণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা কিনতে পারে। তারা জানে, বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে কাজ করলে আমরা নির্দিষ্ট তারিখে, মাসের প্রথমে 5 থেকে 10 তারিখের ভিতরে এই ভোগ্যপণ্যগুলো আমরা বাজার থেকে কম মূল্যে ক্রয় করতে পারবো এবং এই পণ্যগুলো প্রতিষ্ঠানেরই উৎপাদিত পণ্য। তাহলে এই ধরনের পণ্য কম মূল্যে অথবা ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা দিলেও কর্মীদেরকে অনুপ্রাণিত অথবা কাজে উৎসাহিত করা যায়। একজন কর্মী, আমাদের যে অফিস আওয়ার স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় 9টা 5টা 9টা 4টা, ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো পরিবর্তন হয়। তো সেখানে দুপুরের যে একটা খাবারের একটা বিষয় আছে, একজন কর্মীর সে খাবারের ব্যবস্থা যদি করা যায়, যে প্রতিষ্ঠানে যদি একটি ক্যান্টিন চালু করা যায়, তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে দুপুরের খাবার ক্যান্টিন থেকে গ্রহণ করা যাবে। আর ব্যবস্থাপক যদি এই ক্যান্টিনের সুবিধা চালু করেন, তাহলে কর্মীরা তাদের যেই দুপুরের যে খাবারের ব্যবস্থা, সেই খাবার গ্রহণ করে তারা পরবর্তী ধাপে তাদের যে কাজ থাকবে, সেই কাজগুলো তারা যথার্থভাবে সম্পাদন করতে পারে।
টপিক্সটা হারিয়ে গেলে চলবে না। আমরা টপিক্সের মধ্যে আছি কি, প্রেষণাদানের আর্থিক উপায়, ইতিবাচক পদ্ধতির ভিতরে আর্থিক। এর মাঝে মাঝে হয়তো কেউ পরেই করছো বা কেউ টপিক্স হারিয়ে ফেলছো, আমি এই জন্য আবার মনে করিয়ে দিলাম যে আমাদের যে টপিক্সটা এই মুহূর্তে আলোচনা চলছে সেটা হলো প্রেষণার ইতিবাচক দিকে আর্থিক উপায়। অনেক সময় কর্মস্থানে কাজ করতে গেলে বিভিন্ন দুর্ঘটনায় কর্মীরা সম্মুখীন হতে পারে। যদি তার বীমার ব্যবস্থা থাকে অথবা ভবিষ্যৎ তহবিলে কোনো ব্যবস্থাপক করেন, তাহলে ওই সময়ে সে বীমাকৃত কোম্পানি থেকে সুবিধা পেতে পারে, অথবা চাকরির শেষে সে ভবিষ্যৎ তহবিল থেকে সে এবং তার পরিবার আর্থিক সুবিধা পেতে পারে। তাহলে একজন কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করবে, দীর্ঘদিন কাজ করা যখন শেষ প্রান্তে আসবে, সে যখন বুঝবে যে না তার ভবিষ্যৎ তহবিলে অর্থ সঞ্চিত আছে, তখন সে মানসিকভাবে ঠিক থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে। আর প্রেষণার পুরা বিষয়টি হলো মনস্তাত্ত্বিক। কারণ একজন কর্মীকে কোন বিষয় দিয়ে কি দিয়ে প্রেষণা দান করবে, এইটি চিহ্নিত করা ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জটিল কাজ। আমি মাঝে মাঝে প্রেষণা চ্যাপ্টার অধ্যায় পড়াইতে গেলে একটি গল্প বলি, এটা আজও বলছি, তবে একটু সংক্ষিপ্ত আকারে। যে একটি প্রতিষ্ঠানে একজন উচ্চ পদের কর্মকর্তা, তিনি গাড়ি বাড়ি এবং উচ্চতর বেতনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যায় কাজের প্রতি তার অনীহা। এখন আমি ছাত্রদেরকে বলি, তাহলে তাকে এখন প্রেষণা দেওয়ার জন্য কি করা যেতে পারে? তখন তারা আমাকে বিভিন্ন উত্তর দেয়, স্যার বেতন বাড়াই দিতে পারে। আমি কিন্তু বলছি সর্বোচ্চ বেতন পায়। আচ্ছা, তাহলে তারা চুপ হয়ে গেল। হয়তো আরেকজন আমার কথা খেয়াল করেন, স্যার তাকে একটা গাড়ি দিতে পারে। আমি বললাম, আমি কিন্তু শুরুতে বলছি সে গাড়ি বাড়ি এবং সর্বোচ্চ বেতনে তাকে দেয়া হয়, কিন্তু তা সত্ত্বেও তার কাজে অনীহা। তখন শেষ পর্যন্ত তারা আমাকে উত্তর দেয়, স্যার তাকে বহিষ্কার করে দেওয়া। যেহেতু এত কিছু সুবিধা পায় কাজ করেন, তাকে বহিষ্কার করে দেওয়া। এখন একজন ব্যক্তি 20 বছর 25 বছর যখন চাকরি করে, ইচ্ছা করলেই তাকে বহিষ্কার করা যায় না। তাছাড়া শ্রম আইন বলে আমাদের একটা আইনও আছে, তখন তাকে ইচ্ছা করলেই কি করা যায় না, বহিষ্কার করা যায় না। তখন এবার আমার মুখের দিকে হা করে তাকায় থাকে, তাহলে স্যার কি করা যাবে? তখন আমি বলি যে শুনুন, এখন যদি তাকে বলা হয় যে মিস্টার আসলাম, এই যে নেন থাইল্যান্ডের এয়ার টিকিট, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে 1 সপ্তাহ থাইল্যান্ড থেকে ঘুরে আসেন, এটাই হলো তার প্রেষণা। তখন সবাই চুপ করে, জি স্যার হতে পারে। যদিও সেটা এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে সম্ভব না কেন? পরিস্থিতি আমাদের প্রতিকূলে, করোনার কারণে। এনিহাউ, যেটা আমি বলতেছিলাম, তাহলে যখন একজন ব্যক্তি, এটা এই কথাটা কেন আসলো যে প্রেষণা যে একটা জটিল কাজ, কাকে যে কিভাবে দিবে এবং মনস্তাত্ত্বিক বিষয়কর্মীদের, এটা নির্ধারণ করার ব্যবস্থাপনার জন্য খুব জটিল। কোনো কর্মী থাকতে পারে আমাদের নগর শহরে এবং পাহাড়ি অঞ্চল যেগুলো আছে সেখানেও কাজ করতে পারে, এবং সরকারের একটা বিধান আছে, তোমরা জেনে রাখো, ঢাকা শহরে যারা আছে তাদের হাউস রেন্ট ঢাকা শহরের বাইরে যারা আছে তাদের থেকে বেশি, এবং যারা খাগড়াছড়ি এবং পার্বত্য অঞ্চলে যাদের পোস্টিং আছে সেখানেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 15% 10% তাদেরকে বেশি দেওয়া হয়। তাহলে কোনো প্রতিষ্ঠান যদি কর্মীদেরকে এই ধরনের নগর অথবা পাহাড়ি ভাতা প্রদান করে, তাহলেও সে সেখানে কার্য সম্পাদন করতে গিয়ে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ব্যবস্থাপককে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। আর্থিক বিষয়ের সর্বশেষ আরেকটি না বললেই নয়, যেটা সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বের সাথে করে থাকে। বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস যখন আসে, তখনই আমাদের চোখে এই জিনিসগুলো খুব বেশি পড়ে। বাস ভাড়া করে দেখা যাচ্ছে কি তারা বিভিন্ন পিকনিক বা বনভোজনের নামে 1 দিন 2 দিন বা 3 দিনের অনুষ্ঠান করে। এটা সাম্প্রতিক সময়ে কর্মীদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যয়ে কর্মীদের ভ্রমণের সুযোগ করে দেওয়া। আর এই ভ্রমণের সুযোগ পাওয়ার পরেই তারা প্রতিষ্ঠান প্রতি আনুগত্য সৃষ্টি হয়
এবং এই আনুগত্য সৃষ্টি হওয়ার পর থেকেই তার মনে তার যে কর্মদক্ষতা, তার যদি সুপ্ত প্রতিভা, সেগুলো বিকশিত। এইগুলো হলো আমাদের একজন ব্যবস্থাপকের প্রাথমিকভাবে চিহ্নিত করা আমার কিছু উপায়, আর্থিক উপায়। এখন দেখি আমরা কি ছিল। আসলাম পেশনার কোন ধরনের উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন? ব্যাখ্যা করো। তার মানে উদ্দীপকে ছিল তিনি বিদেশি ব্যাংক অফিসারদের উচ্চ বেতন ও বোনাস দিল, তিনি আর্থিক সুবিধা পাচ্ছিলেন বোঝা যাচ্ছে। তাহলে সেও ব্যাংকটা ছাড়লো কেন? কারণ সুন্দরভাবে বলা ছিল উচ্চ বেতন ও বোনাস, কিন্তু একটি কথা উদ্দীপকে উল্লেখ করা আছে, কিন্তু 2 বছরে তিনি কোনো প্রশিক্ষণ পাননি। তাহলে বেতন বোনাস এতক্ষণ কিন্তু আমাদের আলোচনায় চলে আসছিল, আর্থিক উপায়। তাহলে তারপরও সে ওই প্রতিষ্ঠানে থাকেনি। তার মানে একজন কর্মীর আর্থিক প্রেষণাদানের সাথে সাথে তো অনার্থিক বিষয় তাকে অনুপ্রাণিত করে। তাহলে ব্যবস্থাপক যখন ওই যে চক্রের মধ্যে বলেছিলাম যে উদ্দীপনার প্রয়োগ বা কর্মসূচি গ্রহণ করবেন, তখনই তিনি কর্মীদের মনোভাব, কর্মীদের আচরণ পর্যবেক্ষণ করে আর্থিক উপাদানের সাথে সাথে কিছু অনার্থিক বিষয় তাকে মনে রাখতে হবে। আর সে অনার্থিক বিষয়গুলো কি আমাদের উদ্দীপকের মধ্যে চলে আসছে খুব সুন্দরভাবে, যে তিনি প্রশিক্ষণের সুযোগ পাননি। তাহলে এটাকে তোমরা বলতে পারো। এরপরে আমরা আসি অনার্থিক উপাদানের মধ্যে সুষ্ঠু কাজের পরিবেশ। কর্মী যেখানে কাজ করবে সেই কাজের পরিবেশ যদি সুন্দর হয়, তার বসার যে একটা চেয়ার টেবিল, তার যেখানে কাজ করবে কর্মীরা পর্যাপ্ত আলো বাতাস, এই সুযোগগুলো যদি থাকে, তাহলে কর্মীরা তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কার্য সম্পাদনের চেষ্টা করে। আর কাজের পরিবেশ যদি ভালো না হয়, তাহলে কর্মীদের মনে একটা হতাশার সৃষ্টি হয়। তোমরা খেয়াল করো, এক একটা ব্যাংক, আমাদের যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকের দিকে যদি তোমরা গিয়ে থাকো, কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বলো তো, ওই ব্যাংকের ডেকোরেশন, ওই ব্যাংকের কর্মচারী যারা বসে তাদের অবস্থান কি ভালো না খারাপ? ভালো। কেন করা হয়? কারণ কর্মীদের দিয়ে সর্বোচ্চ কাজ আদায় করার জন্যে যেটি প্রয়োজন তা হলো একটা সুন্দর কার্য পরিবেশ, যেটার উদাহরণ আমি তোমাদের অনেক উদাহরণ দিতে পারি। অনেক প্রতিষ্ঠানে তোমরা গিয়েছো, আমি তোমাদের সামনে একটা নিয়ে আসলাম শুধু, যে ব্যাংকগুলো, যে সাম্প্রতিক সময়ে যে ব্যাংকগুলো আমাদের প্রাইভেট ব্যাংকগুলো বা সরকারি ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো কিন্তু যে কাজের যে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং কর্মীদের কাজে আকৃষ্ট করার মতো পরিবেশ থাকে। আরেকটি অনার্থিক প্রেষণার মধ্যে পড়ে ব্যবস্থাপক যখন পরিকল্পনা প্রণয়ন করেন, ব্যবস্থাপক যখন কার্য সম্পাদনের কৌশল নির্ধারণ করেন, এটা তখন যদি কর্মীদেরকে সেখানে তাদের মতামত অথবা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যেটা আমরা গত ক্লাসে বলে গেছিলাম পরামর্শমূলক নির্দেশনায়, যে নির্দেশনা জারির পূর্বে কর্মীদের যদি মতামত বা সুপারিশ দেওয়া হয়, তাহলে কর্মীরা ওই নির্দেশনা পালনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। স্বাভাবিকভাবে কর্মীদেরকে যখন ব্যবস্থাপনা তার কাজের সাথে অন্তর্ভুক্ত করবেন এবং তাদের মতামত বা সুপারিশ গ্রহণ করবেন, তখন কর্মীরা স্বাভাবিকভাবেই সে কাজ সম্পর্কে পূর্বে অবহিত হয় এবং সে কার্যটি সম্পাদনে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। আরেকটি বিষয় হলো কার্য সম্পাদনের ক্ষেত্রে কর্মী তাকে সে স্বাধীনতা দিতে হবে। সে যে কাজটি করে তাকে সে কাজ করার স্বাধীনতা, ব্যবস্থাপক যদি কোনো হস্তক্ষেপ না করে, তাহলে সে ওই কাজটি মনোযোগের সাথে সম্পাদন করতে পারে। তার মানে ব্যক্তিগত ক্ষমতা প্রদান। যদি একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন কর্মী, তার কাজ হলো উৎপাদিত পণ্য প্যাকেটজাত করা, সেখানে তার সামর্থ্য অনুযায়ী সে প্যাকেটজাত করবে,
সেখানে ব্যবস্থাপক হস্তক্ষেপ যদি না করেন, তাকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি তোমার মতো করে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করো। এতে সে কি করবে? হ্যাঁ ঠিক আছে, স্যার তো আমাকে এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো চাপ সৃষ্টি করেননি, আমি আজকে প্যাকেটজাত করতে পেরেছি 100 প্যাকেট, কালকে আমি আরো 5টা বাড়িয়ে করব। এইভাবে স্বাধীনতা পেলে সে কি করে? তার কাজের সর্বোচ্চ শক্তি সে ব্যবহার করে। শুধু আর্থিক বিষয় দিয়ে কর্মীদেরকে অনুপ্রাণিত করা যায় এমন ধ্যান ধারণা থেকে বর্তমান ব্যবস্থাপকরা বের হয়ে আসছেন, যে শুধু অর্থ বা টাকা এ দিয়ে কর্মীদেরকে তিনি শতভাগ কাজ আদায় করতে পারবেন না। তিনি বেতন, বোনাস, রেশন, সুবিধা, বাসস্থান, চিকিৎসা সবই দিলেন, কিন্তু তার আচরণ যদি রূঢ় হয়, তাহলে ওই কর্মীর মানসিক পীড়ন সৃষ্টি হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, এই পর্যায়ে উত্তম ব্যবহার, ব্যবস্থাপক যদি কর্মীদের সাথে ভালো আচরণ করেন, উত্তম ব্যবহার করেন, তাহলে কর্মীরা কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। এর মধ্যে কিছু কাজ আছে দেখা যায় একটু জটিল প্রকৃতির, কিছু কাজ আছে একটু সহজ প্রকৃতির, কিছু কাজ আছে কর্মীরা করতে আনন্দ বোধ করে। তাহলে কোনো কর্মীকে তিনি কি করতে পারেন, যে তার সংশ্লিষ্ট কাজে যদি তার মনোনিবেশ না থাকে, তাহলে আকর্ষণীয় কাজ যে থাকে, যে কাজটি করতে সে আনন্দ বোধ করবে, সেই কাজটি করার জন্য তাকে সুযোগ দিতে হবে। তাহলে এটাও কিন্তু তার প্রতিষ্ঠানে কোনো অর্থ ব্যয় হয় না। তাহলে কর্মীদের উত্তম ব্যবহার দিয়ে যেমন অনুপ্রাণিত করা যায়, তেমনি তাদেরকে ভালো আচরণ, মমত্ববোধ, স্নেহশীল দিয়ে অনুপ্রাণিত করে। আমাদের আজকের পয়েন্টে আসি আমরা। একজন কর্মী একটি কাজ করতে করতে দীর্ঘদিনে যখন নতুন প্রযুক্তির সাথে সে পরিচিত হবে, হয়তো ওই প্রযুক্তি, ওই মেশিন, ওই কলাকৌশল ব্যবহার করার তার জ্ঞান থাকে না। আর স্বাভাবিকভাবেই আমরা কর্মী সংস্থান অধ্যায় 5 সেখানে আমরা আলোচনা করে আসছিলাম কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। সেখানে আমাদের প্রশিক্ষণের একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে অনেকগুলো পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে আজকের যে উদ্দীপক ছিল আসলাম, ব্যাংকটা ছেড়ে দিয়েছেন কেন? আর্থিকভাবে সে কিন্তু কোনো সমস্যা ছিল না তার, কিন্তু সে বলল গত 2 বছরে সে তাকে কোনো প্রশিক্ষণ প্রদান করা হয়নি। তার মানে পেশনার আরেকটি অনার্থিক উপায় হিসাবে আমরা চিহ্নিত করতে পারি কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিলে কি হয়? আমি বলছিলাম 5ম অধ্যায়ে, প্রশিক্ষণ দিলে কর্মীদের দক্ষতা বাড়ে। এবং স্বাভাবিকভাবে একটা কাজ করার থেকে যখন সে প্রশিক্ষণের 10 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাসের যদি প্রশিক্ষণে যায়, তার সে একটা নতুন পরিবেশ থেকে প্রশিক্ষিত হয়ে আসে। যখন কার্য সম্পাদনে তার কাজের মধ্যে সে মনোনিবেশ করে, তখন স্বাভাবিকভাবে কি হয়? একটা পরিবর্তন আসে। এবং এই পরিবর্তনটা কি? এই পরিবর্তন হলো তার সর্বোচ্চ কার্য সম্পাদনের পরিবর্তন, সর্বোচ্চ মনোনিবেশ করে তার কাজের পরিবর্তন। উত্তম ব্যবহার দিয়ে যেমন ব্যবস্থাপক অনুপ্রাণিত করতে পারেন, তেমনি কর্মীদের কাজের স্বীকৃতির মাধ্যমে। তিনি যদি বলেন, মিস্টার আসলাম আপনার কাজ গত 1 মাস যাবত আমি দেখলাম খুব ভালো হচ্ছে, এই স্বীকৃতি তাকে কর্মক্ষেত্রে তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহারে অনুপ্রাণিত করবে। তার মানে আর্থিক উপায় যেমনি অনুপ্রাণিত করে, তেমনি অনার্থিক উপায়ের ভিতরেও যে ব্যবস্থাপক অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি থাকেন কর্মীর, তার থেকে যদি তিনি স্বীকৃতি পান, তাহলে সে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে তিনি কি হয়? অনুপ্রাণিত হয়। ব্যবস্থাপক আরেকটি কৌশল অবলম্বন করতে পারেন, কর্মীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতে পারেন। এই প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমেও তিনি অনুপ্রাণিত করতে পারবেন। হ্যাঁ, তিনি বললেন যে দেখিয়া এই কাজ, ওই যে প্যাকেটজাত কথা বললাম, যে 5 জন কর্মী আছে, যে একজন করতেছে 90, একজন 80, একজন 95, তোমাদের মধ্যে কে বেশি পারে দেখি, আমি আজকে বিকালে এসে দেখে যাব। তাহলে স্বাভাবিকভাবে তখন কি হয়? তখনই ওই যারা ওই কাজে নিয়োজিত আছে বা এই প্রতিযোগিতা যাদের মধ্যে তিনি দিয়ে আসলেন, তাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায়। তখন তারা উৎসাহ নিয়ে চেষ্টা করে যে আমি প্রতিযোগিতায় আমি সবার থেকে এগিয়ে যেতে পারি কিনা। তাহলে এই কৌশলের মাধ্যমে ব্যবস্থাপনা কি করতে পারে? কর্মীদের অনুপ্রাণিত করতে পারে। ব্যবস্থাপক কি কর্মীদের দিয়ে শুধু কাজই করাবেন? শুধু কাজ কাজ আর কাজ? না, কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বিশ্রামের সুযোগ দিতে হবে।
একজন কর্মী যদি 5 দিন 6 দিন কাজ করে, তার ছুটি একদিন শুক্রবার, কিন্তু ব্যবস্থাপক যদি বলেন যে তুমি তো গত কয়েকদিন থেকে ভালো কাজ করেছো, পরিশ্রম করেছো, তোমার শুক্রবার শনিবার তোমাকে আমি 2 দিন ছুটি দেব, তখন কি হবে? কর্মীর মনে ওই ব্যবস্থাপক এবং ওই প্রতিষ্ঠানের প্রতি তার অনুকূল মনোভাব সৃষ্টি হবে। আর ব্যবস্থাপকের প্রতি যখন তার আনুগত্য বৃদ্ধি পাবে, তখনই তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে কার্য সম্পাদনে সে এগিয়ে আসবে। তাহলে অনার্থিক উপায়ের মধ্যে আমাদের যে বিষয়টি আমরা বললাম যে তাকে বিশ্রামের সুযোগ সুবিধা করে দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে শ্রমিক সংঘ আছে, শ্রমিকদের দাবি দেওয়া স্বার্থ আদায়ের জন্য বিভিন্ন সংগঠন থাকতে পারে। এক্ষেত্রে ব্যবস্থাপক অবাধ স্বাধীনতা দিয়ে দেবেন, হ্যাঁ, তোমরা ইচ্ছা অনুযায়ী ওই সঙ্গে যোগদান করতে পারো। তখন তারা মনে করবে তারা একটা সংগঠনের মাধ্যমে আছে, তাদের নেতৃত্ব আছে, নেতা আছে, তারা যদি কোনো প্রবলেম হয় সে বিষয়ে তারা নেতাকে অবহিত করবে এবং নেতা তাদের প্রতিনিধি হয়ে ব্যবস্থাপকের সাথে সে বিষয়ে আলোচনা করবে। তাহলে এই ক্ষেত্রেও তিনি কর্মীদের কি করতে পারেন? সাহায্য করতে পারেন। অনেক কর্মী আছে সুপ্ত প্রতিভা, সেগুলো সাধারণত তারা কার্যক্ষেত্রে দেখায় না। আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে গার্মেন্টস কর্মী হোক অথবা পুলিশ বাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদের কিছু সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেখি, যে গান পরিবেশন করে এবং সেগুলো বিভিন্ন সময় কি হয়, খুব মানুষের কাছে প্রশংসা বোধ পায়। তাহলে এইভাবে প্রত্যেকটা কর্মীরই কিছু সৃজনশীলতা বা সুপ্ত প্রতিভা থাকতে পারে। একজন চতুর ব্যবস্থাপক, কৌশলী ব্যবস্থাপক সুকৌশলে ওই কর্মীর সুপ্ত প্রতিভা বিকাশে অথবা তার সৃজনশীলতা যদি তাকে উৎসাহিত করেন, তাহলে স্বাভাবিকভাবেই কর্মীর প্রাণিত হয়, সে খুশি হয়। সে যখন খুশি হবে, সে যখন অনুপ্রাণিত হবে, তখনই তার কাজগুলো সে যথাযথভাবে সম্পন্ন করবে। তাহলে প্রেষণার আর্থিক এবং অনার্থিক যে উপায়গুলো আছে অ্যাট এ গ্ল্যান্স বললাম। যারা পরে আসছো বা মধ্যখানে আসছো, পরবর্তীতেও শোনার সুযোগ থাকে। তোমরা আমার এই কথাগুলো বইয়ের সাথে খালি একটু রিডিং করে মিলিয়ে নিলে হয়ে যাবে। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমি এতক্ষণ আলোচনা করলাম কোনটা, টপিকস ভুলে গেলে চলবে না, ইতিবাচক প্রেষণা, আর্থিক দিক এবং অনার্থিক দিক। তেমনি নেতিবাচক প্রেষণা, তোমাদের মনে স্বাভাবিকভাবে যদি ক্লাসে থাকতে এখন বলতে স্যার নেতিবাচক প্রেষণা আবার কেন হবে, নেতিবাচক দিলে কাজ করবে কিনা? কাজ করবে। তাহলে যেহেতু স্বীকৃত প্রেষণা দানের উপায় দুইটি, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক প্রেষণার ভিতরে এতক্ষণ আমি আলোচনা করলাম আর্থিক অনার্থিক, এবার আসে আমরা নেতিবাচক প্রেষণা আসি। নেতিবাচক প্রেষণাটা কি? নেতিবাচক প্রেষণা হলো কর্মীদের চাপ সৃষ্টি করতে হবে, তাদের ভয়ভীতি প্রদর্শন করতে হবে এবং তা দিয়ে তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে। এই ক্ষেত্র উপায় আছে দুইটি, একটা আর্থিক আর একটা অনার্থিক। ব্যবস্থাপক যদি নেতিবাচক প্রেষণা গ্রহণ করেন, সংশ্লিষ্ট কর্মীর বেতন কমিয়ে দিতে পারেন, যে তার থেকে ভালো কাজ আদায় করা যায় না, তার আচার আচরণে ব্যবস্থাপক বা অন্য সমজাতীয় কর্মীরা সন্তুষ্ট না, তার বেতন কমিয়ে দিতে পারে। এবং তার বেতন কমিয়ে দিলে পরবর্তীতে সে কি করবে? আবার পুনরায় কাজে উদ্যোগ নিবে, যে আমার ভালো কাজ আদায় করে আবার বেতনে ফিরে আসতে হবে। সে যে কর্মীরা যে মুনাফার অংশ বা কমিশন পেত, সেটা তার বন্ধ করে দিতে হবে, যে তোমার আগামী 6 মাস মুনাফার অংশ অথবা কমিশন বন্ধ। আরেকটি উপায় হতে পারে তার পদকে নিম্ন পদে ধাবিত করা, পদ অবনতি করে দেওয়া, যে তুমি এই পদে ছিলা, তোমার কাজে সন্তুষ্ট না প্রতিষ্ঠান, তোমাকে নিম্ন পদে দেওয়া হবে। তখনই আবার ওই কর্মী কি করবে? এবার ভালোভাবে কাজে মনোযোগ দিবে এবং মনোযোগ দিয়ে সে পরবর্তী আবার উচ্চ ধাপে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই বিষয়গুলো হলো আর্থিক। অনার্থিকের ভিতর কি আসতে পারে? তিরস্কার।
ব্যবস্থাপক তিরস্কার করেও তার থেকে কাজ আদায় করতে পারেন। তাকে যদি বলে যে তোকে এই কাজ দিলাম কিন্তু তুমি যথাযথভাবে সম্পাদন করতে পারলে না, এর ফলে কি হবে? তার মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, স্যার আমাকে এই কথা বলছেন, আমি কাল থেকে ভালোভাবে কাজ করব। তাহলে তিরস্কারের মাধ্যমে কি করা যায়? অনার্থিক উপায় দিয়ে কর্মীদের নির্দেশনা দেওয়া যেতে পারে। শাস্তিমূলক বদলি, সেটা আর আমি বিষয়টা আলোচনা করবো না, আমাদের সময় সংক্ষিপ্ত করে চলে আসছে। শাস্তিমূলক বদলি দিয়েও তাকে কি করা যেতে পারে? তাকে কাজে আবার নতুন করে অনুপ্রাণিত করতে পারে। যদি কোনো কর্মীর যদি ক্ষমতা থাকে ব্যবস্থাপক পর্যায়ে, তার ক্ষমতাটা হ্রাস করে দিতে পারে। আমার আরেকটু আলোচনার পর্ব আছে, সেই আলোচনাটুকুর মধ্যে তোমরা অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই জন্য আমি ঘেমে পরিহার করে আমরা একটু চলে যাই যে আজকের যে আমি যতটুকু আলোচনা করলাম তার ভিতরের এমসিকিউ, এবং অনেকে দেখেছি আমি খুব আগ্রহ করে এই বিষয়টি দেখার চেষ্টা করে এবং শেখার চেষ্টা করে। সে কারণে আমি ক্লাসের সাথে সাথে কিছু এমসিকিউ রাখি। আজকে আমার টপিকসটা একটু দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে এমসিকিউতে আমি দ্রুত চলে যাই। আমাদের 9টা এমসিকিউ আছে, আমরা দেখি 1 নম্বর স্লাইড। খুব সহজ প্রশ্ন, আমার মনে এতক্ষণ যারা শুনছো তোমরা বুঝতে পারবা। প্রথমটাই আছে, প্রেষণা বলতে কি বোঝায়? কর্মীর উৎসাহ বৃদ্ধি, ক্ষমতা বৃদ্ধি, শাসন বৃদ্ধি, গতি বৃদ্ধি। একদম যারা শুরুতে অথবা মধ্যখানে যখনই চলে আসছো, আমি একটু দ্রুত চলে যাব আজকে। কর্মীর উৎসাহ বৃদ্ধি। 2 নম্বর, তোমাদের নিশ্চয় দেখা যাচ্ছে প্রণোদনার, এই প্রেষণারই আরেক নাম প্রণোদনা। প্রণোদনার আর্থিক উপাদান কোনটি? খেয়াল করো, আমি যখন বলছিলাম আর্থিক উপাদান, অনার্থিক উপাদান, সেখানে কোনটি পড়ে তোমার? কাজের প্রশংসা করা, উত্তম কার্য পরিবেশ, প্রাতিষ্ঠানিক সুনাম, বোনাস। আমি সময় নিচ্ছি না, উত্তর আমি বলে দিচ্ছি, অন্যদিন তোমাদের সুযোগ দিয়ে আজকে দিব না। খ, নিচের কোনটি প্রেষণা দানের অনার্থিক উপায়ের মধ্যে পড়ে? বলে ফেলি, তোমরা যাকে বলো ডি। 3টা শেষ। আমাদের পরবর্তী স্লাইডে আছে আমাদের 4 থেকে 4, 5, 6। দেখি কেমন আছে আমাদের 4 নম্বরে। বাংলাদেশের শ্রমিক কর্মীরা নিচের কোন উদ্দীপকের সবচেয়ে বেশি প্রেষিত হয়? দেখো, উদ্দীপনা, প্রণোদনা, প্রেষণা, প্রেষিত, বিভিন্ন টার্মে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকরা নিচের কোনটি উদ্দীপকে সবচেয়ে, উদ্দীপক মানে সেও প্রেষণা। উদ্দীপক বলতে তোমরা ওই উদ্দীপক বলবে না, উদ্দীপকটাও কিন্তু উদ্দীপনা দেওয়া, উদ্দীপনা সৃষ্টি করা, বেশি প্রেষিত হয়। উপযুক্ত মজুরি, প্রশিক্ষণের সুবিধা, ব্যক্তিগত ক্ষমতা, অধিকার, কাজের প্রশংসা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই বলি যে বাংলাদেশের মানুষ প্রশংসা বেশি পছন্দ করে, প্রশংসা দিলে সে কাজ করা যায়। তাহলে খ নাম্বার। 5 নাম্বার হলো ব্যবস্থাপকদের প্রেষণা দানের নিচের কোনটি কার্যকর? ব্যবস্থাপকদের শব্দটা কিন্তু খেয়াল করো, বলা হয়েছে ব্যবস্থাপকদের, নট কর্মীদের। তাহলে ব্যবস্থাপকদের বলতে একটু কি বোঝায়? একটু বড় পদ, উঁচু পদ বোঝায়। তো সেখানে তাকে ঋণ সুবিধা, কাজের প্রশংসা, ক্যান্টিন সহযোগিতা, পদোন্নতি। কারণ একজন ব্যবস্থাপক স্বাভাবিকভাবে তাকে পদোন্নতি হলে কি হবে? তাকে পদোন্নতি চাইবে। 6 নাম্বার, প্রেষণা একটি মানসিক প্রক্রিয়া, দৈবিক প্রক্রিয়া, বাহ্যিক প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া। আমি শুরুতে কয়েকবার করে বলছিলাম প্রেষণাটা কি একটা মনস্তাত্ত্বিক বিষয়, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং একটা জটিল কাজ ব্যবস্থাপনার। কারণ কর্মীদের এই মনস্তাত্ত্বিক বিষয় বুঝে কর্মীদের কাজে উৎসাহিত করা ব্যবস্থাপনার জন্য অনেকটা জটিল। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 7 নাম্বার, প্রেষণা দানের আর্থিক উপায় নয় কোনটি? আর্থিক এবং অনার্থিক। তাহলে আর্থিক উপায় নয়, বোনাস আর্থিক, বাসস্থান সুবিধা আমরা আর্থিকের ভিতরে আলোচনা করেছিলাম, চিকিৎসা সুবিধার মধ্যে আমরা আর্থিকের মধ্যে আলোচনা করেছি। তাহলে আর্থিক উপায় নয় কোনটা? ভালো কাজের প্রশংসা করা, ওই যে বলছিলাম উত্তম ব্যবহার, কাজের স্বীকৃতি, সৃজনশীলতার স্বীকৃতি, সৃজনশীলতার প্রশংসা, ওগুলো অনার্থিক উপায়ের মধ্যে। ক্যান্টিন সহযোগিতা প্রেষণা দানের কোনটির অন্তর্ভুক্ত? এত সুন্দর করে আলোচনা করে আসছিলাম। ক্যান্টিন সুবিধা অনার্থিকের মধ্যে পড়ে, মূল্যহীন পদ্ধতির মধ্যে পড়ে, কোনোটির মধ্যেই না। ক্যান্টিন সুবিধা আর্থিক পদ্ধতির মধ্যে পড়ে। উত্তম ব্যবহার প্রেষণা দানের কোনটির মধ্যে অন্তর্ভুক্ত? আর্থিক পদ্ধতি, অনার্থিক পদ্ধতি, পরিমাপযোগ্য পদ্ধতি, কোনোটাই না। তো এটা আমি বললাম না।
এখন সর্বশেষ আলোচনার মধ্যে এটা কয়েকবারই রিপিট হয়ে আসছে, এটার উত্তর তোমাদের উপর রইল, আমি পরে কমেন্ট বক্সে দেখে নেব। 9 নম্বর, এতক্ষণ যারা আমার সাথে এই অনলাইন ক্লাসে অংশ নিয়েছো, ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরের অনেক শিক্ষার্থী, আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো।